স্যার, সবাইকে আজকে রাতের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে নাজমুল স্যার আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্মে দাঁড় করাইছেন যে বা স্যার আমাদের থেকে অনেক কিছু আমার মনে হয় যে আমাদের থেকে স্যার অনেক কিছু প্রত্যাশা করেন যে আমরা স্যারের স্টুডেন্ট হিসেবে যে কে কতটা মানে অ্যা কে কতটা আগায় যাচ্ছি বা কে কিভাবে আগায় যাবো সেটা হয়তোবা স্যার আমাদেরকে খুব আ কাছ থেকে দিক নির্দেশনা দিচ্ছেন। যাই হোক স্যারের এই ছোট্ট প্রয়াসকে অবশ্যই আমি স্বাগত জানাবো যে স্যার আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার মতো আ মানে আমার না আমাদেরকে যে ব্যবস্থা করে দিয়েছেন এইজন্য আমি এম আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যারকে ধন্যবাদ জানাই। তো আমি আসলে খুব হোমিও জগতের খুব ছোট এবং নগণ্য একটা মানুষ। আসলে এত সুন্দর প্ল্যাটফর্মে কথা বলার মতো আ যোগ্যতা বা ক্যালিবার আমি মনে করি আমার নেই। হ্যাঁ? তারপরেও স্যার যেহেতু আমাদের মানে গুরু, তো স্যারের অ্যা সাহসের উপর ভর করে হচ্ছে হলো আমাদের কথা বলা বা এই পথ চলা। চেষ্টা করব স্যার আমাদের উপরে যতটা রিলাই করে বা স্যার আমাদের উপর যতটা ভরসা করে সেটার আ যথাযথ সম্মান রাখার চেষ্টা করব। তারপরেও স্যার আমাদের পিছনে আছেন। ইনশাআল্লাহ স্যার আমাদের ভুলগুলাকে কারেকশন করে দিবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হলো সিমিসি ফিগার। সিমিসি ফিগার আরো একটি নাম আছে সেটা হচ্ছে হলো এক্টিয়ারিসিমোসা। আসলে আমরা এক্টিয়ারিসিমোসার চেয়ে সিমিসি ফুগাটাকেই প্রাধান্য নামের দিক দিয়ে প্রাধান্য দিব। আমরা যাই যদি কোনো চেম্বারে বা কোনো কোথাও যেয়ে যদি আমরা এক্টিয়ারিসিমোসা ওষুধ খুঁজি অনেকে হয়তোবা চিনতেই পারবেন না যে এক্টিয়ারিসিমোসা ওষুধ কি? তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে যদি আমরা সিমিসি ফুগাটাকেই বেশি প্রাধান্য দেই এবং সিমিসি ফুগারে কে চিনি তাহলে পরে মনে হয় আমাদের জন্য সহজ হবে। তো এই অ্যাসপেক্ট থেকে আমি বলব যে এটাকে আমরা সিবিসি ফুগাই বলব। এটার আরো একটা নাম আছে সেটা হচ্ছে হলো ব্লাক স্নেক রুট। হুম? এ না এ এটা এ এ এই নামেও ডাকা হয়। তো যদি আমরা সিমিসি ফিগার উৎস দেখি তাহলে সিমিসি ফিগারটা হচ্ছে হলো উদ্ভিদ থেকে আসছে। এটা যদি আমরা কাতরতা দেখি তাহলে এটা শীতকাতর একটা মেডিসিন। আমরা যদি মাইজোমেটিক দিক দেখি এটা হচ্ছে হলো সরিক সরিক কারণ এই রোগীর মধ্যে বাচালতার অনেক কিছুই পাবো আমরা সামনে। আ কিছু ক্ষেত্রে এই মেডিসিনটা সিফলিক টার্মও অ যখন এই রোগীর উপর ভর করে তখন এই রোগীটা আত্মহত্যা প্রবণও হয়ে যায়। তো সেটাও আমরা সামনে দেখব। অ্যা এই রোগীর ভিতর সাইকোটিক ও কিছু আছে। তো মূলত এটা অ্যান্টিসোরিক মেডিসিন। আমরা যদি ডায়াথিসিস এর দিক দিয়ে লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে হলো রিউমেটিক ডায়াথিসিস। আ মানে রিউমেটিক বলতে আসলে বোঝায় হচ্ছে হলো বাত ব্যথা বা বাতপ্রবণ একটা বাতপ্রবণ একটা বিষয়। যে এই রোগীর মধ্যে বাত ব্যথা বা ব্যথার একটা ই ভাব আছে। এইজন্য এই যে এটা আ ডায়াথিসিস রিউমেটিক ডায়াথিসিস। তো আমি অবশ্যই স্যারের এইখানে প্রশংসা করব যে স্যার আমাকে একটা জিনিস অ্যা স্যার সবসময় বলেন, আমিও এই জিনিসটা মনে প্রাণে ধারণ করি বা লালন করি বিধায় আমিও আপনাদেরকে স্যারের কথাটাই বলব। যে আমরা কোনো মেডিসিনকে আগে পড়ার ক্ষেত্রে আমরা মেডিসিনটার ক্রিয়াস্থলটাকে খুব ভালোভাবে আমি যদি মেডিসিনটাকে একবার পড়ি তাহলে ক্রিয়াস্থলটাকে এটলিস্ট ১০ বার পড়ার চেষ্টা করব। আমরা যদি কোনো মেডিসিনের ক্রিয়াস্থল সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারি, তাহলে এই মেডিসিন সম্পর্কে আমার মনে হয় যে 50% আমরা অলরেডি জেনে যাই। যে আ ক্রিয়াস্থলটা বলতে হচ্ছে হলো কি আমার এই মেডিসিনটা কোথায় কাজ করে। আসলে মেডিসিনটা যেখানে কাজ করে আমি যদি বে অন্য মানে আমার রোগ হইছে একটা দেখা যাচ্ছে পাইলস এর প্রবলেম আমি যদি এ ব অন্য মেডিসিন চিন্তা করি সেখানে অ্যালুমিনা যদি চিন্তা করি সেটা আমার জন্য অনেক বেটার। কারণ অ্যালুমিনাতে দেখা যাচ্ছে রেকটাম এর উপর একটা আলাদা ক্ষমতা আছে। যেমন আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে ক্রিয়াস্থলের দিক দিয়ে যদি চিন্তা করি যে যদি কোনো মহিলার যদি ইউটেরাস এ কোনো প্রবলেম যদি আমরা
মানে দেখি, সেক্ষেত্রে আমরা যেমন সিমিসিফুগাকে ভেবে চিন্তা করতে পারি। এজন্য আমরা ক্রিয়াস্থলটাকে বিশেষ করে খুব বেশি করে পড়বো এবং ক্রিয়াস্থলটাকে বোঝার চেষ্টা করব। আসলে ক্রিয়াস্থলটাও যদি আমরা বুঝতে পারি তাহলে স্যার যে আমাদেরকে বলে থার্ড আই প্রসারিত করা, এই থার্ড আই প্রসারিত করার দিকটাও অনেকটা এগিয়ে যায়। কারণ রোগী যখন আমাদেরকে সিম্পটম বলবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে আমার মেডিসিন গুলা ক্লোজ হয়ে আসবে, ছোট হয়ে আসবে। সেটাও আমি আপনাদেরকে সামনে একটু বলবো বা মানে বোঝা তো আসলে আপনাদেরকে তো আমি বুঝাইতে পারবো না। আমি বলবো, চেষ্টা করব আপনাদেরকে বা আমি নিজে বোঝার চেষ্টা করব আরকি। তো আমরা যদি ক্রিয়াস্থলটাকে দেখি, তাহলে আমরা দেখব যে এই রোগীটা আ আ মানে বাত ব্যথা প্রধান ধাতুর রোগী। এর ভিতরে আমরা মানসিক উন্মাদনাও দেখতে পারবো। রোগীর মধ্যে আমরা বাচালতা দেখতে পারবো। আরো কয়েকটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে হলো এই এখতিয়ারি সিনুসার রোগীর দেখবেন যে গর্ভপাত হওয়ার প্রবণতা একটা দেখতে পারবো। জরায়ু প্র জরায়ু সংক্রান্ত আ প্রবলেম আমরা এই রোগীর মধ্যে খুঁজে পাবো এবং রোগী মূর্ছা যাওয়ার প্রবণতাও আমরা দেখতে পাবো। তো আমরা এই ক্রিয়াস্থল উম উম মানে ক্রিয়াস্থলগুলো যদি এভাবে দেখি, তাইলে পরে আমরা এরকম পাবো। তো এক্টিয়ার এস্কিমোসা বা সিমিসিফুগা, সিমিসিফুগা ওষুধটা আসলে মূলত মহিলাদের ক্ষেত্রে মানে বেশি ব্যবহৃত হয়। বিশেষ করে এটা মহিলাদের ওষুধ বলা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে যে হবে না এমন নয়। তবে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। স্যার আমাদেরকে বলেছেন থার্ড আই প্রসারিত করার ব্যাপারে। তো সেই ক্ষেত্রে আমাদের চেম্বারে যখন একটা রুগী আসে, তখন আমরা রুগীর হচ্ছে হলো আ রুগীটা দেখতে কেমন? রুগীটা দেখতে কেমন? এই জিনিসটাকে যদি আমরা ফলো করি তাইলে পরে রুগীর গড়নের দিকে আমাদেরকে দেখতে হয় যে রুগীটা কেমন? রুগী যদি মোটা-সোটা হয়, হ্যাঁ? রুগী সিমিসিফুগার রুগী মোটা-সোটা হবে। সিমিসিফুগার রুগী বাতগ্রস্ত হবে। সিমিসিফুগার রুগী দেখবেন যে অ্যা রজোনিবৃত্তিকালে অর্থাৎ মাসিক চলাকালীন সময়ে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পাবে। তো অ স্যার যেমন থার্ড আই প্রসারিত কথা বলে, সেক্ষেত্রে যদি আমরা গরমের দিকে দেখায় যে রুগী মোটা-সোটা, তো রুগী মোটা-সোটা দেখলে পারে আমরা সিমিসিফুগে চিন্তা করব। রুগী মোটা-সোটা দেখলে পারে আমরা ক্যালকেরিয়া কার্ভকে চিন্তা করব। রুগী মোটা-সোটা দেখলে পারে আমরা পালসেটিলাকে চিন্তা করব। রুগীর যদি মোটা-সোটা দেখে আমরা গ্রাফাইটিসকে চিন্তা করব। তাইলে এই যে আমরা যে রুগী মোটা-সোটা দেখে যে আমরা ৫-৬ টা একটা মেডিসিনের মধ্যে চলে আসলাম, স্যার এইটাকেই বেশি করে করার চেষ্টা করে যে হ্যাঁ, এই ৫-৬ টা তখন আমি আসলে কম্পেয়ার করতে পারবো। আমার কম্পেয়ার গুলা ইজি হয়ে যাবে। কম্পেয়ার গুলো ছোট হয়ে আসবে। আমি খুব দ্রুত বা খুব শর্ট টাইমে রুগীলিপি শেষ করতে পারবো। হ্যাঁ? আমি যদি এই জিনিসগুলাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে খেয়াল করি বা মনে করি। তো আমাদের জন্য এই জিনিসগুলা অনেক ইজি এবং সহজ হয়ে যাবে। তো আমরা এখানে দেখব যে যেহেতু এটা মহিলাদের বা মহিলাদের উপরে অ্যা অ্যা এই মেডিসিনটা বেশি প্রয়োগ করা হয়। তো আমরা এই ক্ষেত্রে দেখব যে আমি আগেই বলেছি ক্রিয়াস্থলে যে রোগীর একটা অ্যাবরশন প্রবণতা আছে। হ্যাঁ? তো অ্যাবরশন প্রবণতা অনেক সময় ২-৩ মাস, ৪ মাস, ৬ মাসে অ্যাবরশন হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা আনুষঙ্গিক আরো রোগ লক্ষণ যদি আমরা সিমিসিফিউগার আওতার মধ্যে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সিমিসিফিউগা মেডিসিনটাকে ব্যবহার করব। আমরা বাত প্রধান ধাতুতেও আমরা আ সিমিসিফিউগাটাকে ব্যবহার করব। যদি আমরা বাতের ব্যথা যদি আমরা এরকম পাই যে বাতের ব্যথা এক স্থান থেকে আরেক স্থানে বা কোনাকুনিভাবে বাতের ব্যথা সঞ্চালিত হচ্ছে, আ সেই ক্ষেত্রে আমরা সিমিসিফিউগাটাকে চিন্তা করব। এমনও রোগী আসবে যে আমাদের কাছে যে আমার ২ মাসে, আমার ৩ মাসে, আমার ৪ মাসে, হ্যাঁ? যে অ্যাবরশন হয়ে যাচ্ছে বা অ্যাবরশন হয়ে গেছে। অ্যা তো এই ২-৩ মাস ধরে অনেক মেডিসিন আছে। আমরা এটা দেখব না। আমরা যখন সিমিসিফোগার আওতার মধ্যে আসবে তখনই আমরা শুধু সিমিসিফোগাটাকে চিন্তা করব বা আমরা শুধু সিমিসিফোগাটাকে ব্যবহার করব। এখন অ্যাবরশন প্রবণতা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকভাবে অনেক আ ই হ অনেকভাবে হতে পারে। যেমন দেখা যায় যে অ্যা রোগীর অ্যাবরশন হয়ে যেতে পারে, আঘাতজনিত কারণে অ্যাবরশন হয়ে যেতে পারে। রোগীর আ অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ খাওয়ার জন্য অ্যাবরশন হয়ে যেতে পারে। রোগীর যদি অধিক পরিমাণ ট্রমাটাইজ থাকে, দুশ্চিন্তাগ্রস্ত থাকে, হুম? সেক্ষেত্রে
মানুষ মেন্টাল শকে থাকে সেক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যেতে পারে। হরমোনের ইমব্যালেন্স এর কারণেও অ্যাবর্শন হয়ে যেতে পারে। আ তারপরে যদি ইউটেরাসের ইলাস্টিসিটি কমে যায়, সেক্ষেত্রেও অ্যাবর্শন হয়ে যেতে পারে। তো আমাদেরকে এছাড়াও যদি কোনো ক্রনিক ডিজিজ চাপা পড়ে সেক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রগুলা যেন অ্যাবর্শন হওয়ার পিছনে আমরা আসলে পজিটিভ ফ্যাক্টরটা কি? আ আমরা পজিটিভ ফ্যাক্টরটাকে খোঁজার চেষ্টা করব। আমরা যদি পজিটিভ ফ্যাক্টরটা জানতে পারি, সেক্ষেত্রে আমাদের মেডিসিন সিলেকশনটা আরো কাছাকাছি হয়ে যাবে, আরো ইজি হয়ে যাবে, হ্যাঁ? যদি আঘাতের কারণে অ্যাবর্শন হওয়ার প্রবণতা দেখা দেয় সেক্ষেত্রে আমরা আর্নিকাকেও ইউজ করতে পারি। তো এই জিনিসগুলা আ আমরা মনে রাখবো, মাথায় রাখবো। তো সিমিসিফিউগা ওষুধটা যদি আমি মাইল্ড সিম্পটম এর দেখি, সিমিসিফিউগার এইখানে চমৎকার কিছু মাইল্ড সিম্পটম আছে। এই মাইল্ড সিম্পটম গুলা যদি আমরা খেয়াল করি, তাইলে পরে আমরা সিমিসিফিউগাটাকে খুব সহজেই মানে করতে পারবো। আ চিন্তা করতে পারবো। মাইল্ড সিম্পটম এর মধ্যে দেখা গেছে যে সিমিসিফুগার যদি শারীরিক লক্ষণ বেড়ে যায় তাহলে মানসিক লক্ষণ হ্রাস পায় এবং আবার মানসিক লক্ষণ বেড়ে গেলে শারীরিক যন্ত্রণাটা কমে যায়। আমরা আ এ এটা এটা দেখব। স্নায়ুর উপরেও কিন্তু আ মানে সিমিসিফুগার স্নায়ুর উপরেও কিন্তু খুব ভালো কাজ করে। দেখা যাচ্ছে যে বিশেষ করে অ্যা আ মানে নর্টন রোগ বা পার্কিনসন ডিজিজ এর ক্ষেত্রেও সিমিসিফুগা আ ব্যবহৃত হয় এবং আক্রান্ত পাশ সে চেপে শুয়ে থাকতে পারে না। হ্যাঁ? এই জিনিসটা আছে। তারপর হচ্ছে হলো মানসিক সিম্পটম এ আমরা যদি দেখি যে আ প্রসব পরবর্তী যেসব রোগ লক্ষণ প্রকাশ পায়, সেসব ক্ষেত্রে আমরা সিমিসিফুগাকে ইউজ করতে পারবো। আমরা অ্যা প্রসব পরবর্তী আমরা রোগীর মধ্যে কিন্তু অ্যা অনেক রোগীর মধ্যে এরকম পেতে পারি যে মানসিক মানে উম মানসিক ট্রমাটাইজ বা মানসিক আঘাত পাওয়ার ফলে তার যে ইনস্যানিটির একটা ভাব চলে আসতে পারে। সে নিজেকে নিজে আঘাত করার চেষ্টা করতে পারে। রোগী খুব বিষণ্ণ থাকতে পারে। অ্যা সেক্ষেত্রগুলাও আমরা দেখব। এবং বিষণ্ণতার জন্য সে কিন্তু দীর্ঘশ্বাস ছাড়তে পারে। আমরা এই রোগীর বিষণ্ণতার মধ্যে আমরা দেখব যে এই রোগীর বিষণ্ণতা ভর করে। কেন ভর করে? এই রোগীর ভিতরে আমরা সবসময় দেখি যে রোগীর ভিতরে একটা অমঙ্গল চিন্তা রোগীর ভিতরে কাজ করতে থাকে এবং আ রোগীর রোগীর হচ্ছে হলো রোগীর ভিতরে কাজ করে যে যেন তার চারপাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে। যার ফলে সে চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে যে কারণে সে এরকম হতাশাগ্রস্ত হয়ে যায়, বিষণ্ণ থাকে। এরকম টেনডেন্সি চলে আসে। রোগী প্রচন্ড সন্দেহপ্রবণ। কারণ কি? রোগী কারো হাতে কোনো কিছু খেতে চায় না। রোগী প্রচন্ড সন্দেহপ্রবণ। কি কারণে কেন সন্দেহপ্রবণ? বা রোগী অন্যের বাড়িতে বা অন্যের হাতে দেয়া কোনো কিছু খেতে চায় না। কেন খেতে চায় না? কারণ রোগী চিন্তা করে যে কিছু এটা খেলে তার অমঙ্গল হতে পারে। যে কারণে রোগী খেতে চায় না। এখন আমরা ছোট্ট করে যদি ২-১ টা পার্থক্যও খুঁজি, দেখা যাচ্ছে যে রোগী এ আ ল্যাকেসিস এবং হায়োসিয়ামাস এর রোগী কিন্তু অন্যের দেয়া কোনো কিছু খায় না। কেন খায় না? রোগী চিন্তা করে যে এটাকে এটার মাধ্যমে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে বা বিষ প্রয়োগ করা হতে পারে। যে কারণে অন্যের দেয়া জিনিস খায় না। আবার আর্সেনিকও কিন্তু খায় না অন্যের দেয়া কোনো কিছু। কারণ আর্সেনিক প্রচন্ড পরিমাণ পরিষ্কার, খুঁতখুঁতে স্বভাবের। যে কারণে আ আর্সেনিক অন্যের দেয়া কোনো কিছু খেতে চায় না। সিফিলিনামও কিন্তু এরকমই। সিফিলিনাম আসলে খুব সুসিবাই টাইপের। যে কারণে অন্যের দেয়া কোনো জিনিস সে খেতে চায় না। তো রুগীর ভিতরে যে এই যে সবসময় একটা অমঙ্গলের চিন্তা অপরিচিত লোকের দেয়া কোন কিছু সে খেতে চায় না। কারণ তার অমঙ্গল হবে। তার অমঙ্গল হবে এজন্য সে অন্যের দেয়া কোন কিছু খায় না। এবং আ রুগীর ভিতরে একটা জিনিস কাজ করতে থাকে যে তার চারপাশ কালো মেঘে বা কালো ইস উম মে মানে অন্ধকারে তার লাইফটা নিমজ্জিত হয়ে গেছে। যে কারণে
তার ভিতরে একটা বিষণ্ণতা বা একটা স্ববিরোধী আচরণ তার ভিতরে কাজ করে। যদিও এই রুগীটার পাড়া বেড়ানোর একটা বাতিক আছে, হ্যাঁ? তারপরেও সে বিষণ্ণ থাকে। মাঝে, মাঝে সে প্রচন্ড রকমের বাচাল প্রচন্ড রকমের কথা বলে। আবার মাঝে, মাঝে সে খুব বিষণ্ণতার কারণে সে অ্যা অ্যা মানসিক কষ্টে বা মানসিক insanity তে ভুগতে থাকে এবং মনে হয় যে তার চারপাশ আ মানে উ ক্লোজ হয়ে গেছে। এরকম একটা তার ভিতরে বা তার ভিতরে একটা ভ্রান্ত ধারণা কাজ করে। সে বসে থাকলে পারে মনে হয় যে তার আশপাশ দিয়ে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। এটা আমরা ইথু জাতেও এরকম একটা লক্ষণ পাই। কিন্তু আমরা সেই সাথে অ্যা ব্যা সিমিসিফোগার আনুষঙ্গিক আরো অনেকগুলা লক্ষণ দেখব বা অনেকগুলা সিম্পটম মিলানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সিমিসিফুগা এই ওষুধটা কি সিমিসিফুগার কিনা। তো আমরা এই রোগীর একটা peculiar symptom ও আমরা পাই। সেটা হচ্ছে হলো কি মাসিক চলাকালীন সময়ে তার হাত-পা হলুদ হয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা তার মধ্যে দেখতে পাই। হ্যাঁ, আমরা অ আ সিমিসিফুগার রোগীর মধ্যে এটা দেখতে পাই যে রোগী হঠাৎ করে কোন কারণ ছাড়াই ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এই কোন কারণ ছাড়া যদি এরকম ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আমরা সিমিসিফোগাকে চিন্তা করতে পারি। তো আফটার অল এইগুলোর পরে একটা সময় রোগীর মধ্যে সিফিলিকটিক টার্ম ভর করে। যে কারণে সে আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে এবং অ্যা তার কা আ তার যে অমঙ্গল, তার যে হতাশা, তার যে চারপাশ প্রকট মানে কালো হয়ে প্রকট আকার ধারণ করছে, হ্যাঁ? তার ভিতরে একটা নেগেটিভিটি সবসময় কাজ করে। সে তখন আত্মহত্যা প্রবণ হয়ে যায়। তো আত্মহত্যা প্রবণ যেমন যদি আমরা আর্জেন্টাম নাইটিকাম এ দেখি তাহলে আর্জেন্টাম নাইটিকাম এর রোগী কি করে জানালা দিয়ে বা ছাদের কোণা থেকে, হ্যাঁ? লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়। তার ভিতরে আলাদা একটা জিনিস কাজ করে যে আমি যদি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যেয়ে আত্মহত্যা করি তাহলে আমার মাথাটা কিভাবে ছাড়াই থাকবে, আমার পাটা কিভাবে ভেঙে যাবে। এরকম একটা আম অলীক কল্পনা তার মধ্যে কাজ করে। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অরামমেটের কথা চিন্তা করি তাহলে অরামমেট চিন্তা করে যে যাবতীয় অমঙ্গলের জন্য আমি নিজেই দায়ী। আমি আমার মানে আমি সবকিছুর মানে যা কিছু ঘটছে সবকিছুর জন্য আমিই দায়ী। হুম? আমার এই জীবন ব্যর্থ। এজন্য অরামমেটের রোগী আত্মহত্যা করে। হ্যাঁ? দেখা যাচ্ছে যে পানিতে ডুবে আত্মহত্যা করতে চায় রাস্টক্স। আ রাস্টক্সও কিন্তু রিমেটিক ডায়াথিসিস এর একটা ওষুধ। হ্যাঁ? এখানেও কিন্তু নড়াচড়া পরে উপশম একটা বোধ অনেকটা সিমিসিফুগার মানে সিমিলারিটি অনেক খুঁজে পাবো। তবে আমরা ছোট্ট করে এই পার্থক্যটা দ্বারাই অ্যা মানে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তো আমরা বিশেষ করে অ্যা ইউট্রাসের যদি কোন প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা সিমিসিভুগাটাকে খুব বেশি করে চিন্তা করব। ইউটেরাস আ কয় যে বেশ কিছু হয় যেমন ইউটেরাস যদি ফাইব্রয়েড হয়, ইউটেরাসে যদি টিউমার হয়, ইউটেরাসে যদি সিস্ট হয়, হুম? ওভারিতে যদি সিস্ট হয় সেক্ষেত্রে আমরা সিমিসিফুগারটাকে চিন্তা করতে পারি। তার আগে আমরা ছোট্ট করে পেশেন্টকে একটা আ আ হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট দিতে পারি বা আ ইউরিন দিয়ে আমরা কিন্তু রোগীর অ্যা নরমাল মানে প্রাথমিকভাবে আমরা কিন্তু একটু জাস্টিফাই করতে পারি যে রোগীর ইউটেরাসে কোনো প্রবলেম আছে কিনা বা আ রোগীর ওভারিতে কোনো প্রবলেম আছে কিনা। সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। যদি ইউটেরাসের প্রবলেম নিয়ে যদি কোনো রোগী আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলাকে একটু আ চিন্তা করে দেখব। এবং জরায়ু সংক্রান্ত কিছু রোগও থাকে যেমন আ আ মাসিক স্রাব অনিয়মিত, মাসিকে পেইন হতে পারে, মাসিকে অতিরিক্ত রক্ত যেতে পারে, অ্যাবরশন প্রবণতা হতে পারে জরায়ুর ইলাস্টিসিটির জন্য। সেই জিনিসগুলোর দিকেও আমরা সেই জিনিস সেই জিনিসগুলোর দিকেও আমরা খেয়াল রাখবো।
স্যার আমাদেরকে সবসময় একটা জিনিস শিখায় সেটা হলো যে কেন হলো, কি জন্য হলো এই জিনিসগুলা খোঁজার চেষ্টা করব। হ্যাঁ? যদি আ রোগী এই ধরনের জিনিস নিয়ে আসে তাহলে আমরা এই ধরনের কোয়েশ্চেন ও করতে পারি যে রোগীর মাসিক রেগুলার কিনা, কখন হয়, কিভাবে হয় এই জিনিসগুলা আমরা একটু মানে জানার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করব। বা ব্যথাটা কখন হয়, হ্যাঁ? ব্যথাটা আ মাসিক চলাকালীন সময়ে কেমন থাকে? বিশেষ করে মাসিক চলাকালীন সময়ে এই রোগীর মধ্যে নেগেটিভিটি ভর করে এবং উন্মাদনাও দেখা দেয় এবং অনেক সময় রোগী নিজে এই যে বললাম সিভিলিটিক টার্ম ভর করে মাসিক চলাকালীন সময়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে অনেক সময়। তো আমরা প্রায় মেডিসিনের শেষের দিকে চলে আসছি। এটা খুব যে বেশি বড় মেডিসিন এরকম কোনো কিছু না। হ্যাঁ? একটা রেসিনোসা সম্পর্কে আসলে আমি নতুন মানুষ। এত বেশি কিছু বলতে পারতেছি না। তারপরেও চেষ্টা করতেছি যে তারপরেও আরো কিছু কথা আছে যেমন একটিয়া রেসিনোসার মধ্যেও মৃত্যু। আ আ আরো কিছু কথা সেটা হচ্ছে হলো কি আমি ভুলে এভয়েড করে চলে গেছি। সেটা হচ্ছে হলো কি রুগী আ একটা পাড়া বেড়ানোর একটা আ আছে যে রুগী পাড়া বেড়ায়। এই ধরনের রুগীরা আ যেমন আমাদের এলাকায় একটা আ গ্রামী সম্পর্কের ফুফু আছে। তাকে সবাই পাগল বলে। কিন্তু তার সাথে কথা বলার মধ্যে আমি কোন সময় তার ভিতরে পাগলামির কোন কিছুই দেখি না। প্রচন্ড পরিমাণ কাজ করে। আমার এই এখতিয়ার এস্টিমেশন পড়তে যায়া মনে হয়েছে যে একদম পুরা সে এখতিয়ার এস্টিমেশন রোগী। যদিও আমি তার আ বা অন্যান্য বিষয় জানি না। সারাদিন এই পাড়া ও পাড়া ঘুরে বেড়াবে, প্রচুর পরিমাণ কথা বলবে। মানে পাগলের মতো একটা আচরণ তার মধ্যে কাজ করে। তা হ্যাঁ, এবং তার ভিতরে মনের অনেক কষ্ট আছে। তা আমি ১ম এই বলেছি যে মেডিসিনটা শরিক। তাই এই যে বাচালতা, এই বাচালতা জিনিসটাকে শরিক টার্মের যাদের ভিতরে শরিক টার্ম বেশি থাকে তাদের মধ্যে এই বাচালতা করা যায়, লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে রোগী হলো নীরবে নিভৃতে থাকে। insanity র একটা ভাব আছে। কিন্তু সে পাড়া বেড়ায় এবং তার ভিতর বাচালতাও আছে। সে যখন আ এ সে যখন বাত ব্যথাগ্রস্ত হয়, সেক্ষেত্রেও সে বিভিন্ন অ পাড়া ঘুরে বেড়ায় এবং এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া আসা করে। এরকম একটা জিনিসও এই রোগীর মধ্যে দেখা যায়। তো সেমিসিফুগার সবচাইতে বড় কথা হচ্ছে হলো more the flow, more the pain. মানে স্রাব যত বেশি যেতে থাকে, যত স্রাব তত ব্যথা। আমরা এই জিনিসটার মধ্যে দেখতে পাই। আ এটা মোটর নার্ভের উপরেও একটা সুন্দর একটা মেডিসিন খুব ভালো কাজ করে। এটা ইউটেরাসের উপরে সুন্দর একটা মেডিসিন যেটা খুব ভালো কাজ করে। অ্যা ব্যা বাত ব্যথার ক্ষেত্রে হচ্ছে হলো দেখা যাচ্ছে মহিলাদের যখন লোয়ার অ্যাবডোমেন এ ব্যথা হয় তখন সামনে থেকে পিছনের সাইডে বা কোনাকুনিভাবে এই বাতের ব্যথা বা ব্যথাটা এইভাবে করে সঞ্চালিত হয়। তো আমরা যদি রোগীর যদি শ্বাস বৃদ্ধিটা দেখি, তাইলে পরে আমরা বৃদ্ধিটা দেখব যে স্রাব যত বেশি যেতে থাকে, রোগীর রোগ লক্ষণগুলা তত আ বেশি বৃদ্ধি পায় এবং আমরা যদি উপশমের দিকে তাকাই তাহলে পরে রোগীর দেখব যে রোগীর উত্তাপে উপশম, মুক্ত বাতাসে উপশম, চাপে উপশম, অবিরাম নড়াচড়ায় রোগী উপশম বোধ করে। তো আমি একেবারেই সিমিসি ফুগার শেষে চলে আসছি। তো সিমিসি ফুগার সম্পর্কে আমার আর কোন কিছু বলার নেই। হয়তোবা অনেক কিছু বাদ পড়ে গেছে বা অনেক কিছু বলার ছিল বলতে পারি নাই। অ্যা সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। রুগী দেখছি। আরিফ আহমেদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের দেওয়ান হাসনাত স্যারকে। উনি সিমিসিপিউকা বা এক্টিয়া রেসিমোসা সম্পর্কে সুন্দর একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। তো এই মেডিসিনটি নিয়ে যদি আমাদের মধ্যে কারো কোনো কিছু বলার থাকে তো বলতে পারেন, স্যার ম্যাম যারা আছেন উপস্থিত।
কারো কিছু বলার নেই? ম্যাম এইভাবে বলেন না, এই গ্রুপে সব ভাগা ভাগা লোকজন, ঠিক আছে? আমি কোশ্চেন করলে পরে আমি একটা কোশ্চেনের উত্তর দিতে পারবো না। না না স্যার, আসসালামু আমি আলাইকুম। কোয়েশ্চেন করতে স্যার, স্যার আমি কিছু যোগ করতে বললাম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কিছু বলছিলেন? হ্যাঁ, সবাই ভালো আছেন? অনেকদিন পর ক্লাসে আসলাম। জি আমি আলহামদুলিল্লাহ। গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম, জানি না 3টা গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম লিঙ্কটা পাওয়ার পরে। তো ভালো লাগলো, অনেকদিন পর আলোচনা শুনলাম। তো যা বলেছে অনেক সুন্দর বলেছে। সবাই যদি এগুলা কার্যকারিতা জায়গা থেকে নিতে পারে, অনেক বেটার রেজাল্ট পাবে। তো সিনিসিপিকা যেহেতু মেয়েদের একটা মেডিসিন বলছিল, বাবা কথা বলছি, তুমি পড়া যাও, কথা বলছি। সরি। তো একটা জিনিস মনে পড়লো, ইনফার্টিলিটি কেস আপনাদের কাছে খুব সচরাচর মেবি আসে। তো লেটেস্ট একটা ইনফার্টিলিটি কেস দেখলাম, 2জন রোগী এসছে যাদের বয়স 26 বছর বয়স, 2জন ছেলে মানুষ। এটা বলার কারণ হচ্ছে যে আমাদের ডাক্তারবাবু বললেন যে হচ্ছে ড্রাগ পিকচার, মানে এটা রোগীর ভিতরে একটা মেডিসিনের পুরো ছবি পাওয়া যায়। তো একজন রোগীর তার নিজের প্রবলেম, আমি বললাম কি তোমার প্রবলেম, আর আরেকজনের কথা শুনে তারা 2জন ব্যাটসম্যান, 2জনই বাচ্চা হচ্ছে না। তো তারা কোথাও টেস্টও করেনি লজ্জার কারণে, ওই খালি ওয়াইফকে পাঠায়, তারা যায় না। ধন্যবাদ। তো পরে আমি রোগীর কথা শুনে বললাম, আমি একজনকে বললাম যে আপনার সমস্যা নেই, আপনার ওয়াইফের সমস্যা আছে, আপনি ট্রিটমেন্ট করে দেখেন, প্রথমে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখেন। আর আরেকজনকে বললাম আপনার ওয়াইফ ঠিক আছে, আপনার সমস্যা। বলা মাত্র তার মুখের দিকে তাকা যাচ্ছে না। আমি ছেলে মানুষ, 25-26 বছর বয়স, আমার কি সমস্যা থাকতে পারে? সে আমাকে অবিশ্বাস করতেছে। আমার স্টুডেন্ট, পরে বললাম আমি জানি তুমি অবিশ্বাস করবা, তুমি মেডিকেলে গিয়ে যে কোনো, যেটা তোমার পছন্দ ক্লিনিক, ওখানে যা তুমি সিমেন্স টেস্ট করো, পার মিলিগ্রাম আপনার 10 মিলিয়ন আছে, যেটা কনসেপ্ট করার জন্য 14 মিলিয়ন অ্যাবাভ দরকার, 40 মিলিয়ন পার মিলিগ্রামে দরকার, তো নেই। এই যে ড্রাগ পিকচার, ডাক্তারদের বোঝার ক্ষমতা, মানে মেডিসিনের সাথে রোগীর পিকচার মিলানো, এটা মিলাতে হবে। আমি অনেকদিন ধরে ক্লাসে আসি না, অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত, রোগী মোটামুটি ভালো দেখি। এবং সিকেডি যে ইয়াগুলো আছে, রোগীগুলো অনেক দেখতে, যে একদিন পেশেন্ট সে পাথরের ছবি পাঠাইছে এবং ব্যর্থতাও আছে। আমি 2টা রোগীর কিডনি পাথর ফালাইতে পারছি না, গলাইতে পারছি, সিমটোমেটিক স্পেসিফিক অনেকভাবে দিচ্ছি, কিন্তু সে রিলিফ হয়ে আছে। এই কথার সাথে আমার একটা আপনাকে যে যুক্তি দিই, আমি ওষুধ দেওয়া মাত্র সেই রোগী বুঝতে পারছে আমি সুস্থ, আমার কাছে কিডনি পাথর কিচ্ছু নাই। কিন্তু যখনই প্যাথোলজিক্যাল টেস্ট করছে, দেখছে কিডনি সাইজ 9 মিলিমিটার আছে। তখন আমি একটা হোমিও বিরোধী একটা ট্রিটমেন্ট করলাম, এটা আমি বলবো না কোনটা করেছি।